আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। দানা বাঁধছে নতুন যুদ্ধ, প্রস্তুত খামেনির ইরান। যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরায়েলের 2 সেনা নিহত। সীমান্তে শান্তি ফেরাতে পাকিস্তান আফগান নেতাদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ। উগ্র হিন্দুত্ববাদী বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ব্যাপক দমন পীড়নের শিকার মুসলিমরা। রাজার বেশে যুদ্ধ বিমানে করে বিক্ষোভকারীদের উপর ময়লা ফেলেছেন ট্রাম্প, ভিডিও ভাইরাল। গাজায় বল প্রয়োগের নির্দেশ নেতানিয়াহুর। খ্রিস্টান পাদ্রী বললেন, মুসলিম বিশ্ব আমাদের সহযোগী। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। দানা বাঁধছে নতুন যুদ্ধ, প্রস্তুত খামেনির ইরান। ইরানের উপর ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট চরম উত্তেজনার পর এবার নতুন করে যুদ্ধের পায়তারা চালাচ্ছে পশ্চিমারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন অনেকেই। সেরকমই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পশ্চিমারা। তবে বসে নেই ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ভালো করেই জানেন ইরানের উপর আঘাত আসতেই থাকবে। তাই শত্রুদের মোকাবেলা করতে সব নিয়ে প্রস্তুত ইসলামী বিপ্লবের দেশটি। নতুন যুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে ইরানের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। নিষেধাজ্ঞা কঠোর করা এবং মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে এই চাপ প্রতিফলিত হচ্ছে। পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে উঠে পড়ে লেগেছে, পাশাপাশি ইরানের প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করে তুলেছে। এর প্রতিক্রিয়ায় সিরিয়া, লেবানন, ইরাক এবং ইয়েমেনে প্রভাব বিস্তারে আঞ্চলিক কার্যকলাপ জোরদার করেছে ইরান। এখন উত্তেজনা ধীরে ধীরে কূটনীতির গণ্ডি ছড়িয়ে প্রকাশ্যে হুমকির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে তেহরান অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান চালাচ্ছে। ইরান যে নতুন যুদ্ধের আঁচ করতে পেরেছে তা দেশটির অভ্যন্তরে তাকালে টের পাওয়া যায়। গত জুন মাসের 12 দিনের সংঘাতের পর ইরানের রাষ্ট্র প্রতিষ্ঠান এবং অন্যান্য কাঠামোতে শুরু হয়েছে ব্যাপক শুদ্ধি অভিযান। বিদেশি প্রভাব দূর করতে চালানো হয়েছে বেশ কয়েকটি গোপন অভিযান। এই অভিযানগুলোতে এমন ব্যক্তিদের ধরা হয়েছে যারা শত্রুভাবাপন্ন বিদেশি পক্ষগুলোর সাথে সম্পর্ক এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রেখেছিল। আটককৃতদের মধ্যে এমন ব্যক্তিরা ছিলেন যাদের সঙ্গে ইসরায়েলি সংস্থাগুলোর দীর্ঘদিনের সংযোগ ছিল। আসন্ন আগ্রাসনের জবাব দিতে নতুন কৌশলগত সংস্থা গঠন করেছে ইরান। গত 3রা আগস্ট ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ, প্রতিরক্ষা পরিষদ নামে একটি নতুন কৌশলগত সংস্থা গঠনের ঘোষণা দেয়। এর নেতৃত্বে থাকবেন ইরানের প্রেসিডেন্ট। এছাড়া বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টারি স্পিকার, সামরিক কমান্ডার এবং মূল মন্ত্রীরা এতে যুক্ত থাকবেন। এই পরিষদের ম্যান্ডেট হল জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করা, সশস্ত্র বাহিনীর পরিচালনা ক্ষমতা বাড়ানো এবং চলমান আঞ্চলিক অস্থিরতায় একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল প্রণয়ন করা। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলী লারিজানিকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা লারিজানি এই প্রেক্ষাপটে বিশেষ করে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। জুলাই মাসের শেষের দিকে তিনি মস্কো সফর করেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষ রুশ কর্মকর্তাদের সাথে দেখা করেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় 2 সেনা নিহত হয়েছে। নিহতরা হলেন মেজর ইয়ানিভ কুলা এবং সার্জেন্ট ইতাই ইয়াভেজ। একই ঘটনায় সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত আহত সেনারা নাহাল ব্রিগেডের 932তম ব্যাটালিয়নের সদস্য। রোববার ইসরায়েল গাজায় একাধিক বিমান ও স্থল হামলা চালায়, যা চলতি মাসের যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সেনাবাহিনী দাবি করেছে তাদের উপর হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় যুদ্ধবিমান, অন্যান্য আকাশযান এবং আর্টিলারি হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্র ভান্ডার ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত সামরিক অবকাঠামো। দেশটির সেনাবাহিনী দাবি করেছে হামাসের ব্যবহৃত একটি সুড়ঙ্গকেও 120টি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায় তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং রাফা অঞ্চলে কোনো সংঘর্ষের খবর তাদের জানা নেই। বিবৃতিতে সংগঠনটি জানায়
রাফা এলাকায় কোনো সংঘর্ষ বা অভিযানের খবর আমাদের জানা নেই। এই অঞ্চল বর্তমানে দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা রেড জোন এবং সেখানে থাকা আমাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকেই বিচ্ছিন্ন। ইসরায়েলি বাহিনী রাফা হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং অভিযোগ করেছে যে হামাস তাদের সেনাদের লক্ষ্যবস্তু করেছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শনিবার রাতে তিনি পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আফগানিস্তানের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মুল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেন। জাতীয় বার্তা সংস্থা বার্নামা জানায়, আলাপচারিতায় আনোয়ার ইব্রাহিম দুই দেশের নেতাকে শান্তিপূর্ণ উপায়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী সংঘাত কেবল মানবিক কষ্ট বাড়াবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করবে, তাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব। আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ইসলামী ভ্রাতৃত্বের সম্পর্ক আরও মজবুত করতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সব প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একত্রতা থাকবে। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, কাতার সরকারের তত্ত্বাবধানে চলমান শান্তি আলোচনা দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দোহায় অনুষ্ঠিত এক দফা আলোচনার পর পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে কাতার ও তুরস্ক। পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আনোয়ার ইব্রাহিম। ভারতীয় জনতা পার্টির শাসিত উত্তরপ্রদেশ রাজ্যে ব্যাপক দমন-পীড়নের শিকার হচ্ছেন মুসলমানরা। রাজ্যটিতে বিজেপির হিন্দুত্ববাদী নীতির অধীনে মুসলিম এবং বিশেষ করে যুবকর্মীরা দমন-পীড়ন, গ্রেফতার ও প্রান্তিককরণের শিকার হচ্ছেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোভাযাত্রার সময় আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোস্টার প্রদর্শনকে কেন্দ্র করে কঠোর দমন-পীড়ন, গণগ্রেফতার এবং ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে পুলিশ। বরেলি ও কানপুরের মতো শহরগুলিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অসংখ্য এফআইআর দায়ের করা হয়েছে। ৬০ জনেরও বেশি মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্য দিয়ে মুসলিমদের ধর্মীয় প্রকাশের প্রতি বিজেপির শাসিত রাজ্যটির শূন্য সহনশীল নীতি প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। আটককৃতদের মধ্যে ইত্তেহাদে মিলাদ পরিষদের সভাপতি মাওলানা তৌকির রাজা খান রয়েছেন। সাধারণ নাগরিকদের পাশাপাশি তাকে আটক করায় সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য মুসলমানদের লক্ষ্যবস্তু করার একটি বৃহত্তর প্রবণতা প্রতিফলিত হয়েছে। ভারতীয় সংবিধানের ২৫ নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে, তার প্রতি এটি বিশ্বাসঘাতকতাকে তুলে ধরেছে। এই সপ্তাহে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মুয়ারকি গ্রামে প্রশাসন বর্তমান গ্রাম প্রধান সাদিক আহমেদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমারের তত্ত্বাবধানে এবং তেহসিলদার আদালতের আইনি নির্দেশে কড়া পুলিশি পাহারায় এই ভাঙার কাজ সম্পন্ন করা হয়। কর্মকর্তারা দাবি করেছেন, প্রায় ৮ বিঘা সরকারি জমি অবৈধভাবে দখল করা হয়েছিল, যা এখন পরিষ্কার করা হয়েছে। তবে গ্রামবাসীরা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছেন। মোহাম্মদ জিমাল বলেছেন, এটা স্পষ্ট বৈষম্য। এখানে শত শত অবৈধ দখল করা বসতি রয়েছে, কিন্তু শুধু মুসলিম প্রধানের বাড়িকেই নিশানা করা হলো। দেশটির সুপ্রিম কোর্টের ভাঙার উপর দেওয়া স্থগিতাদেশও উপেক্ষা করেছে প্রশাসন। এর আগে উত্তরপ্রদেশের সাম্ভাল জেলায় ছোট্টি মসজিদ নামে পরিচিত একটি ৩০ বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন। এই ঘটনা মুসলিম সম্প্রদায়ের মাঝে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সেদালিং মনোটা রোডে শ্রী কলকি ধামের কাছে অবস্থিত এই মসজিদটি ভারী পুলিশ মোতায়েন করে গুড়িয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস স্লোগানকে সামনে রেখে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস সহ ছোট শহরগুলোতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির প্রতিবাদ জানাচ্ছে। শনিবার দেশ জুড়ে যখন এমন বিক্ষোভ চলছিল, তখন ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি অদ্ভুত ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। এআই দিয়ে বানানো ভিডিওটি নো কিংস বিক্ষোভকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাম্পের মাথায় রাজার মুকুট পরে তিনি একটি যুদ্ধ বিমান চালিয়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীদের উপর ময়লা ফেলছেন।
তার ফেলা ময়লা বিক্ষোভকারীদের মাথায় মুখমণ্ডলে লেগে যাচ্ছে এবং জনতার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। জানা গেছে, শনিবার ট্রাম্পের নীতির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভে কমপক্ষে 70 লাখ মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীদের ভাষ্য, তারা অসহিংসভাবে কর্তৃত্ববাদের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছে। জনতার অভিযোগ, দেশ জনগণের, রাজাদের নয়। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান না হয়ে রাজা হিসেবে স্বৈরশাসন চালাচ্ছে। শনিবারের বিক্ষোভ সম্পর্কে ট্রাম্প খুব কমই কথা বলেছেন, কিন্তু শুক্রবার সম্প্রচারিত ফক্স বিজনেসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তারা আমাকে রাজা বলে উল্লেখ করছে, আমি রাজা নই। ইসরায়েলি সেনাদের গাজায় বল প্রয়োগের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু গাজায় উগ্রবাদের বিরুদ্ধে বল প্রয়োগের নির্দেশনা জারি করেছেন। তিনি নিরাপত্তা বাহিনীর নেতৃবৃন্দ এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে পরামর্শ শেষে এই নির্দেশনা জারি করেন। ইসরায়েলি বাহিনী এর আগে দাবি করেছিল যে হামাস যোদ্ধারা হলুদ রেখার ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তারা গাজা উপত্যকার অন্তত 20টি স্থানে হামলা চালায়। তবে তাদের এই অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা জানিয়েছে, এই ধরনের ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। একই সাথে যুদ্ধবিরতির প্রতিটি ধারা মেনে চলার প্রতি ইসরায়েলকে আহ্বান জানানো হয়েছে। অপরদিকে গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। রোববার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে জায়নিস্ট বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গণমাধ্যমগুলো রাফা ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় হামলার খবর দিচ্ছে। ইসরায়েলের চ্যানেল 12 জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী কাতাজ এবং সেনা কর্মকর্তারা এক ফোন আলাপে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানায়, হামাস যোদ্ধাদের সঙ্গে গোলাগুলি বিনিময়ের পর এই হামলা চালানো হয়। ইসরায়েলি মিডিয়ার দাবি, দক্ষিণ গাজার রাফা এলাকায় সন্ত্রাসী তৎপরতার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। ইরানের কোম শহরে অনুষ্ঠিত ইসলাম ও খ্রিস্ট ধর্মে নৈতিকতার তুলনামূলক অধ্যয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী পরিবেশনে খ্রিস্টান ধর্মীয় নেতা কজেনসেভ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিকভাবে ঐক্যের ডাক দিয়েছেন। পার্স টুডের প্রতিবেদন অনুযায়ী কজেনসেভ তার বক্তব্যে বলেছেন, আজকের বিশ্ব একজন ইমানদার মানুষকে নানা দিক থেকে চ্যালেঞ্জের মুখে ফেলে। যেহেতু এই চ্যালেঞ্জ সর্বব্যাপী, তাই এর জবাবও আমাদের দিতে হবে আন্তর্জাতিকভাবে। তিনি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাকে আজ সারা বিশ্বের একটি বড় সমস্যা হিসেবে আখ্যা দেন। তার মতে, এর প্রভাবে অনেক সময় মানুষ নিজেদের ধর্মীয় পরিচয় গোপন করতে বা এমন এক জীবনধারা মেনে নিতে বাধ্য হয় যা রাগ ও পাপের সংস্কৃতিতে প্রশ্রয় দেয়। তিনি বলেছেন, বিভিন্ন ধর্মের মধ্যে মিল ও অভিন্ন মূল্যবোধের উল্লেখ আছে। আজকের জটিল পরিস্থিতিতে মুসলিম বিশ্ব এক গুরুত্বপূর্ণ সহযোগী এবং পারস্পরিক বোঝাপড়ার এই সংলাপ অত্যন্ত প্রয়োজনীয়। আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনারাসিও লুলা দা সিলভা ভেনেজুয়েলার সীমান্তের কাছে মার্কিন সেনা সমাবেশের তীব্র নিন্দা জানায়। তিনি কঠোর ভাষায় বলেছেন, ভেনেজুয়েলার ভবিষ্যৎ অন্য কোনো দেশের প্রেসিডেন্ট নির্ধারণ করবেন না। এটি নির্ধারিত হবে শুধুমাত্র ভেনেজুয়েলার জনগণের মাধ্যমে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিল এবং তদন্ত স্থগিতের আবেদন প্রত্যাখ্যান করে। এর আগে আদালতের প্রসিকিউটর উভয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে গ্রেফতারের আবেদন করেছিলেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দানা বাঁধছে নতুন যুদ্ধ, প্রস্তুত খামেনির ইরান। যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরায়েলের 2 সেনা নিহত। সীমান্তে শান্তি ফেরাতে পাকিস্তান আফগান নেতাদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোন আলাপ। উগ্র হিন্দুত্ববাদী বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ব্যাপক দমন পীড়নের শিকার মুসলিমরা। রাজার বেশে যুদ্ধ বিমানে করে বিক্ষোভকারীদের উপর ময়লা ফেলেছেন ট্রাম্প, ভিডিও ভাইরাল। গাজায় বল প্রয়োগের নির্দেশ নেতানিয়াহুর। খ্রিস্টান পাদ্রী বললেন, মুসলিম বিশ্ব আমাদের সহযোগী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।